আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। আমি মুস্তফা ফিরোজ এবং আমার অপর প্রান্তে যুক্ত আছেন সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকি। রাজ্জাকি ভাই, আজকে সারাদিন, আজকে ঠিক বলবো না, কালকে রাত থেকেই যমুনা অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবন ঘিরে, তারপর আহ হোটেল ইন্টারকন্টিনেন্টাল, এখন সম্ভবত শাহবাগ ঘিরে যে উত্তেজনা, যে দাবি, সেটা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। এই দাবিতে সম্ভবত দুইটা পক্ষ একটু চাপের মধ্যে, একটা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং প্রধান রাজনৈতিক দল বিএনপি। আপনার কাছে কি মনে হচ্ছে সব মিলে? ধন্যবাদ ফিরোজ ভাই আপনাকে। যে প্রসঙ্গটা আপনি আনলেন যে শাহবাগ বা শাহবাগই ধরেন, যে শাহবাগে এখন মুদ্রা কথা হলো যে এক দফা দাবি নিয়ে ঢুকছে। সেটা হলো আওয়ামী লীগের নিষিদ্ধ। আপনি শাহবাগের কথাটা যদি বলেন তাইলে আপনি একটা জিনিস বলতে পারেন যে বোতল পুরনো মদটা নতুন। কারণ এই শাহবাগ মরি ইমরান সরকারের আন্দোলন ছিল, যেখানে বসে আপনি কাদের মোল্লাকে মৃত্যুদণ্ড দেয় নাই এবং আইনে কাভার হচ্ছিল না। তো সেখানে আন্দোলন করে তারপরে সেই আইনটাকে সংশোধন করার পর তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। তো ঠিক ঠিক সেই শাহবাগই যদি আপনি ধরেন, ইমরানের সরকার চলে গেছে, এখানে নাহিদ সরকার, তারপরে হাসনাত আব্দুল্লাহ সরকার, তো সার্জিস সরকার। সরকার বলছে ওই অর্থে যে নতুন সরকাররা আসছে, কিন্তু জায়গাটা একই। এক নম্বর। দুই নম্বর হইলো, এটা যদি আপনি ওইভাবে ধরেন যে এটাকে বলেন রিপিটিশন অফ কারেন্ট পলিটিক্যাল হিস্ট্রি। মানে এটা কিন্তু খুব পুরনো ঘটনা না, ইমরানের সরকারের ঘটনা খুব পুরনো না। সেই অর্থে বলছি রিপিটিশন অফ কারেক্ট পলিটিক্যাল হিস্ট্রি। অর্থাৎ আপনি যেটা তারা করেছিল, সময়ের ব্যবধানে প্রমাণিত হয়েছে যে ওটা সরকারের সাজানো খেলাই ছিল। যে এই আন্দোলন করো, আইনটাকে সংশোধন করব এবং তারপরে বিচার মানে মৃত্যুদণ্ড দিব। তো এখনো কিন্তু বাজারে কথা আছে যে এ সরকারের সাথে আতাত করে করছে কিনা। তো আমি তর্কের খাতিরে ধরে নিলাম যদি আতাত করেও করে, তাহলে তো হিস্ট্রিটা রিপিট হচ্ছে। হুম, তো হুম, সুতরাং আপনি যেগুলো আপনি করেছেন, অর্থাৎ আপনার করা গর্তে আপনি পড়ছেন। পতিত হুম, হুম, সরকার যে সমস্ত ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে গেছে, একই ফর্মুলা অ্যাপ্লাই হবে। পার্থক্য শুধু একটাই, দেশের মানুষের গায়ে গুলি পড়বে না, লাঠির টোকা পড়বে না। এটুক এনশিওর করা হয়েছে আপাতত। এবং নাহিদরা বলেছে যে লং মার্চ টু ঢাকা তারা করবেন। তো এখন তাদের দৃষ্টিকোণ থেকে 100 ভাগ জাস্টিফাইড যে আপনি পতিত সরকার বলতে তারা যে সরকার যে লেভেলের মানুষ ছিল, যে যে সমস্ত গণহত্যা, রাহাজানি, কি বলে, আয়নাঘর, বা শিশু হত্যা, নারী হত্যা বলেন, তো ওলামা ক্রাইম হত্যা বলেন, 57 জন অফিসার হত্যা বলেন, যারা ছিল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম রক্ষার যারা প্রহরী পাহারাদার, তাদেরকে বলেন, এই সব কিছু যারা করেছে, অ্যাটলিস্ট তাদেরকে বিন্দু মাত্র সমর্থন যদি করে, সুকৌশলে ডিপ্লোম্যাটিক ভাষায় যদি বোঝা যায় যে তাদেরকে একসেপ্ট করতে চায়, এরকম একটা কীট পতঙ্গকেও অ্যালাউ করা উচিত না বাংলাদেশের মাটিতে। তো সেই দৃষ্টিকোণ থেকে তাদের বক্তব্যটা অ্যাবসলুটলি কারেক্ট। পাশাপাশি যদি এমন প্রশ্ন উঠছে যে বিএনপি কেন সাইলেন্ট, সেটা আমি পেয়েছি অলরেডি, মানুষ বলছে যে এরকম একটা ব্যাপারে। তো এখন বিএনপি যখন বলছে যে আজকেও বলছে বোধহয় মঈন খান সাহেব যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটা জনগণ সিদ্ধান্ত নেবেন। আমি আগেও বলছি এটা একটা ভেগ টার্ম। জনগণ বলতে 100 ভাগ জনগণ কারো সাথে নাই। প্রত্যেক দলের বলা উচিত আমাদের সাথে যতজন জনগণ আছে এটা তাদের মত, যে সিদ্ধান্ত নিবে জনগণ। তার মানে কি, সিদ্ধান্ত নিবে বিএনপি যে ওনারা এটাকে করবে রাখবেন কিনা, কারণ ওনার জনগণ তো ওনার দলে সম্পৃক্ত। ওনার দলের বাইরে একটা জনগণ ওনাদের নয়। কিন্তু যে ভেক টার্মটা ইউজ করেন, এগুলো এখন মানুষ বুঝে গেছে, একটা কমন টার্ম ভেক টার্ম। আর দ্বিতীয় কথা হচ্ছে যে নাহিদ ইসলামের আজকের কথা আমার কাছে মনে হচ্ছে যে মার্চ টু ঢাকা করবে, সারা বাংলাদেশ থেকে আসবে। তাতে এতে আমার কাছে মনে হচ্ছে যে আমরা গত 6-7 মাস যাবত দেখতেছি পর্দার সামনে মাত্র 4-5টা লোক উপস্থিত, হান্নান মাসুদ, তো সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাহিদ, এরকম। এবং তাদের কোনো অস্তিত্ব নাই। কিন্তু এখন যেটা মনে হচ্ছে যে যেভাবে সাইলেন্ট একটা বিদ্রোহ হয়েছিল জুলাই 24-এ, জুলাই 24-এর বিদ্রোহ হওয়া শেষ হওয়ার পর কিন্তু আমরা এই লোকগুলারে চিনেছি। তার মানে হুম, হুম। এরা কিন্তু দৃশ্যমান হয়ে গেছে। এদের পাঠ হয়তো খুব কম সামনে, কিন্তু আবার যে লং মার্চ করতেছে ঢাকা যদি করে, তাহলে আবার কারা আসে সেটা হলো দেখবার বিষয়। এটার মানে হচ্ছে যে দাবা খেলার সময়
আপনার কতগুলা চাল দেয়, খুব মুখস্থ চাল। এই মুখস্থ চালগুলাই কিছু সোলজার মানে পন টন মারা যায়। তো এই মুখস্থ চাল যেগুলা ছিল, সেগুলার থেকে মনে করেন আজকে সার্জিদ আলম টালম বেরিয়ে আসছে। এরা কিন্তু দাবা খেলাটার ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট চলমান, বা মধ্য পার্ট যদি বলেন সেটা চলমান। কিন্তু আপনি যদি একটা জিনিস লক্ষ্য করেন, সম্প্রতি আপনি হয়তো জানেন যে রিজভী সাহেব বলেছেন আওয়ামী লীগে যাদের ইমেজ, ক্লিন ইমেজ আছে, তারা বিএনপিতে যোগ দিতে পারে। আমি আপনার সাথে তর্কের খাতিরে বলি, আপনিও আওয়ামী লীগদের সাথে টকশো করেছেন, ব্যক্তিগতভাবে অনেক বন্ধু বান্ধব আওয়ামী লীগে ছিল। আপনি টকশোতে না হয় নাই বললো আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু, কিংবা সমালোচনা নাই করলো যে এই আয়নাঘর, কিংবা মেজর সিনহা হত্যা, কিংবা সাগররুনি হত্যার বিচার হচ্ছে না কেন, কিংবা হেফাজত ইসলাম হত্যা এবং ছাত্রদেরকে হত্যা, এটা না হয় টিভিতে তারা নাই বললো, টক শোতে তার পার্টির খাতিরে। কিন্তু আপনি বুকে হাত দিয়ে বলেন তো, আপনার কোনো ঘনিষ্ঠ বন্ধু, আপনি যিনি আওয়ামী লীগ করেন, সে কি কখনো আপনি টেবিল টকে আপনাকে এককভাবেও কখনো বলছে যে ফিরোজ ভাই, সরকার যে আয়নাঘর করতেছে সেটা আমাদের পছন্দ হয় না, কিংবা বিনা বিচারে যে হত্যা করতেছে এটা আমাদের ভালো লাগে না, কিন্তু কিন্তু দলগত ভাবে আমরা বলতে পারি না? আপনাকে কি কেউ বলেছে? বলেন তো, বলছে কিনা? বলেন, বলছে কিনা একটু? বলে নাই। এটার মানে হচ্ছে এই যে আওয়ামী লীগ যেটা করেছে রাষ্ট্রীয়ভাবে, সেটাকে তারা সবাই সমর্থন করছে। যদি সমর্থন করেই থাকেন, তাহলে তারা আর ক্লিন ইমেজের নয়। অর্থাৎ আপনি যখন অপকর্ম নিয়ে বিন্দু মাত্র ঘনিষ্ঠ বন্ধুকেও কখনো বলেন নাই যে কষ্ট হয় আয়না ঘরে একটা লোককে যখন আটকে রাখে, হ্যাঁ, সেটা যখন বলে নাই, তাহলে ক্লিন ইমেজের লোক বলতে কিছু নাই। এখন প্রশ্ন হচ্ছে, রিজভী সাহেব এই কথাটা বললেন কেন? আমার কাছে খুব কষ্ট লাগে যে এখনো যদি যে কোনো অবস্থায় নির্বাচন হয়, বিএনপির বিজয় সুনিশ্চিত আজকে পর্যন্ত, সেখানে আপনি ক্লিন ইমেজের, এই সোকল ক্লিন ইমেজের লোক খোঁজার দরকারটা কি? আপনার প্রয়োজনটা কি? তো ঠিক সেই মুহূর্তে আমরা এরকম লাগামহীন কথা অনেক শুনতেছি। তো ঠিক সেই মুহূর্তে খালেদা জিয়া যে বিদেশ থেকে চলে আসছেন ঢাকায়, আমার কাছে মনে হয় এটা বিএনপির জন্য ভালো হবে। কেন ভালো হবে আমি বলছি, যে এই যে লাগামহীন কথা বলে, ঘরের মুরব্বী যদি ঘরে থাকে, তাহলে সে তার তার একটা ইয়ে, উনি এখনো কিন্তু ইসের প্রতীক, কি বলে, ইউনিটির প্রতীক, কিংবা আপসী নেত্রীর প্রতীক, প্লাস ওনারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। বেগম খালেদা জিয়া, কেন বলছি, স্বয়ং জিয়া রহমানই ছিলেন সেক্টর কমান্ডার, এবং উনি একজন বীর মুক্তিযোদ্ধা, এবং উনি পতিত সরকারের পিতা, তাকে উপাধিও দিয়েছিলেন মুক্তিযোদ্ধা হিসাবে। তো সেই হিসাবে কিন্তু ওনারা কোনোদিন মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি বলে এটাকে ক্যাশ করেননি। মানে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, কিংবা আমরা স্বাধীনতার পক্ষের শক্তি, এইভাবে ক্যাশ করেননি। এবং এই সাইলেন্ট ছিলেন বলে পতিত সরকার বারবার ওনাদেরকে প্রমাণ করতে চাইছে ওনারা জঙ্গিবাদ এবং ওনারা স্বাধীনতার বিপক্ষের শক্তি। তো সেক্ষেত্রে আমি মনে করি এই ইউনাইটেড হওয়ার জন্য, বা বিএনপি কে ইউনাইটেড রাখার জন্য, কিংবা বিএনপির ইমেজটাকে রিকভার করার জন্য বেগম খালেদা জিয়ার উপস্থিতিটা খুবই জরুরি। এবং উনি সেজন্য আসছেন কিনা সেটা আমি জানি না। তবে যদি এই কথাটা শুধু রিজভির হয়, তাহলে এক কথা। কিন্তু যদি এমন ধরা হয় যে টপ লিডারের, টপ নেতাদের মানে ইশারায় তিনি বলেছেন, তাইলে বিএনপি সম্পর্কে ধারণা ভালো হবে না। আর যদি তিনি একা বলেন, তাহলে আমি মনে করি বিএনপির ইমেজ ক্ষুণ্ণ করেছে। এবং সে কারণে একটা চিন্তা ভাবনা করা উচিত যে এই কথাটা সঠিক হলো কিনা। 2 নম্বর আসেন, আর যদি আপনি ক্লিন ইমেজের লোক নিতেই চান আওয়ামী লীগের, তাহলে সবার আগে নেওয়া উচিত শেখ হাসিনাকে আওয়ামী লীগে। এই কারণে, কারণ শেখ হাসিনা এখান থেকে চলে যাওয়ার পরও কয়েক দফা বলেছে আমার কি দোষ, আমি কি অপরাধ করেছি, আমি তো আমার জীবনটা এই দেশের জনগণের জন্য ত্যাগ করেছি। এর চেয়ে ভালো ইমেজওয়ালা লোক আমার কাছে মনে হয় না কেউ আওয়ামী লীগে আছে। সুতরাং সেক্ষেত্রে সবার আগে শেখ হাসিনাকে অ্যাকোমোডেট করা উচিত, যে ক্লিন ইমেজের মহিলা হিসাবে। যাই হোক, এখন আরেকটা বিষয় আমি আপনাকে বলি। ক্লিন ইমেজের লোক হিসাবে কিন্তু ইতিমধ্যে আওয়ামী লীগ যে পুনর্গঠন করার একটা পরিকল্পনাও ছিল এই দেশে। তার ভিতরে শিরিন শারমিনের নাম আসছিল, এবং তার ভিতরে আইবি রহমানের নাম ছিল, সোহেল তাজের নামও আসছিল, এবং আমাদের রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব, যিনি সম্প্রতি ব্যাংকক চলে গেছেন, তার নামও ছিল। তো এখন এই ক্লিন ইমেজের লোক একটা ইতিমধ্যে পলাতক হয়ে গেছেন আপনার, যদি ধরেন সাবেক রাষ্ট্রপতি। আমি পলাতকই বলবো, আহ, কারণ উনি চলে গেলেন কেন হঠাৎ করে। আরো দুর্ভাগ্য, এটা আমি একটু তত্ত্বাবধায়ক সরকারের মানে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা না করে পারছি না,
সেটা হলো আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, মানে দেশটা আমরা কোথায় নিতেছি। ইনফ্যাক্ট চলে গেল আব্দুল হামিদ, এটা কি রামসাম যদুমধু হত্যা মামলার আসামি? আব্দুল হামিদ না জানে কে যে উনি হত্যা মামলার আসামি। উনি চলে গেল। উনি চলে যাওয়ার পর পানিশমেন্ট হইলো কিশোরগঞ্জের এসপি আরো দুই একজনকে ক্লোজ করলেন। মানে কি? হত্যা মামলার আসামি পালায় গেল, আপনি নিরীহ কয়েকটা পুলিশ অফিসারের উপরে চাপায় দিলেন এবং তাদেরকে আপনি সাসপেন্ড করেন, চাকরিচ্যুত করেন, হটে বাড়ি দিয়ে। মানে হাস্যকর কর্মকাণ্ড করা। মানে এরাও বোধহয় লেজে গবরে পেঁচায় গেছে। আমি যেখানে থাকতেছিলাম সেই কথাটা যদি বলি, যে আজকে খালেদা জিয়া ফেরত আসায় আমি মনে করি ইমেজ উদ্ধার করার জন্য একটা সহায়ক হয়েছে বিএনপির। পাশাপাশি আওয়ামী লীগের চিকিৎসার নামে আব্দুল হামিদের পলায়ন। পাশাপাশি যদি আপনি আইবি রহমানের গ্রেফতারটা দেখেন, তাহলে আপনারা একটা জিনিস মিলাইতে পারেন যে এই আওয়ামী লীগের জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে সামনের রাজনীতি। কারণ আপনি রাজনীতি করতে হলে আওয়ামী লীগের একটা প্ল্যাটফর্ম দরকার। প্ল্যাটফর্ম বলতে প্রধানমন্ত্রী থেকে শুরু করে এমপি মন্ত্রী সবই পলাতক। থাকার মধ্যে ছিল এইদিকে আইবি রহমান, এইদিকে আব্দুল হামিদ, আর শিরিন শারমিন কোথায় আছে আমি ঠিক জানি না। তার একজন থাইল্যান্ড চলে গেলেন, একজন আইবি রহমান চলে গেলেন জেলখানায়। তো আশা করি এইরকম একটা পরিস্থিতিতে এই ক্লিন ইমেজের আওয়ামী লীগকে বিএনপিতে অ্যাকোমোডেট করাটা বিএনপির জন্য মারাত্মক নেতিবাচক ফলাফল বহন করবে। সুতরাং আমি খালেদা জিয়াকে যে পরিমাণ শ্রদ্ধা করি, বেগম খালেদা জিয়াকে, এবং তাকে আমি গণতন্ত্রের জন্য তার আপসীর নেতৃত্বটা দেখে আমি আজকে পর্যন্ত বিমোহিত বলতে পারেন। সেক্ষেত্রে মানে এইরকম কালিমা তাদের দলের ভিতরে যুক্ত করার চেষ্টা যারা করছে, আমার কাছে মনে হয় বেগম খালেদা জিয়ার এটা একটা চিন্তা ভাবনা করা উচিত। আর পাশাপাশি যদি এই যেটা বললাম শাহবাগে আন্দোলন, এবং সেই আন্দোলন দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য, যেটা শেখ হাসিনা বলতেন যে আইন সংশোধন করে ফেললেন দণ্ড দেওয়ার জন্য কাদের মোল্লাকে। তো কালকে যদি এটা ব্যাপক আকার ধারণ করে, আর সেক্ষেত্রে যদি সরকার বাধ্য হন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে কোনো এডমিনিস্ট্রেটিভ অর্ডারে, আমি ব্যক্তিগতভাবে দিস ইজ আমার মতামত না, কিন্তু যদি সেটা করেন সেটা যে খুব বেশি অন্যায় হবে তা আমার কাছে মনে হয় না। কেননা ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য নেশন, দেশটাকে শান্তিপূর্ণ রাখার জন্য এমনি এই সরকারের সাথে পুলিশ নাই, আর্মি নাই, তো সিভিল ব্রোকরেট নাই, রাজনৈতিক দল নাই, কেউই নাই। হ্যাঁ, সুতরাং আহ তাকে যদি সহযোগী মানে এইরকম একটা ঘটনা ঘটে, তাতে আমি খুব আশ্চর্য হব না। কেননা ইমরান খানকে অতীত সরকারি ব্যবহার করেছিল এরকম হাতিয়ার হিসাবে। আপনার কাছে কি মনে হয় যে এটা কি কাকতালীয়, মানে আব্দুল হামিদের বিদেশ চলে যাওয়া আর আইবি রহমানের গ্রেপ্তার হওয়া একদম পরপর এই দুই ঘটনার কোনো মিল আছে, সামঞ্জস্য আছে? আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে যদি আপনি মনে করেন যে আজকে আওয়ামী লীগ যে পরিমাণে পতিত সরকার যে ঘটনাগুলো ঘটিয়ে গেছে, তাতে এটা কাকতালীয় আমি ঠিক আমার কাছে মনে হয় না। কারণ রাষ্ট্রপতি আব্দুল হামিদ চলে যাবেন, উনি বোরকা পরেও যেতে পারবেন না, কোনোভাবে যেতে পারবেন না। সুতরাং এটা পরিকল্পিত ভাবে গেছে, এবং সেটা যদি বলি সরকারের নলেজে তারও থাকার কথা। কেননা এরকম একটা পরিস্থিতিতে সরকারের হুম। নলেজে, সরকারের বলতে কনসার্ন যিনি আছেন তার নলেজে এটা যাবে না, এটা আমার কাছে মনে হয় না। তা সত্ত্বেও যদি মানে যে থাকে, তাহলে এটা আমি কোনোভাবে সরকার দায় এড়াতে পারবে বলে আমি মনে করি না। সরকারের ভালোটার ভালো কথা বলবো, খারাপটার খারাপ করতে হবে। আজও পর্যন্ত এই সরকার 626 জনের তালিকা প্রকাশ করেনি। তার থেকে কতজন চলে গেছে, কতজন কোথায় আছে, তার খসড়া দেশ জাতি পায়নি। এবং এই সরকার বলতে সরকার প্রধানও যদি কাউকে চার্জ করেন সরাসরি, সে তাকে তালিকা দিতে বাধ্য। পাশাপাশি এই সরকার আয়নাগর দেখতে চেয়ে সঠিক সময়ে যেতে পারেননি। সেখানে তিনি যেতে পারেননি, সে কি ইচ্ছা করে যাননি নাকি বাধাগ্রস্ত হয়েছিলেন, সবকিছু মিলাইলে। তবে সরকারের একটা ক্ষমতা আছে, যে মিশরের পিরামিডের মতো সে দাঁড়িয়ে আছে, যে তাকে একমাত্র বৈধভাবে ইলেকশন দিয়েই সরাতে হবে, অথবা তিনি স্বেচ্ছায় যদি চলে যান, অন্য কোনো প্রক্রিয়া নয়। সে কারণে সরকার হয়তো অনেক কিছুই গায়ে মাখতেছেন না। কিন্তু সরকারের অনেকগুলা বিষয় আজকে আমার কাছে দৃষ্টিকটু আছে, যেটা একটা বললাম। আরেকটা জিনিস আপনাকে বলি, যে একটা কথা এখন আছে বাজারে,
যে যারা সংস্কারের ভিতরে ইনভলভ আছে, এর ভিতরে আলী হুম হুম রিয়াজের নাম আসছে, বদিউল মজিদের নাম আসছে, তাদের নাকি হুম। বিদেশি পাসপোর্ট আছে। তাহলে স্বাভাবিক নিয়মে যদি সত্যি সত্যি আপনাদের দূরভিসন্ধি না থাকে, তাহলে এদের পাসপোর্ট সারেন্ডার করতে বলেন, নাগরিকত্ব ক্যান্সেল করতে বলেন, সে বাংলাদেশের পক্ষে থেকে বাংলাদেশের কাজ করুক, কোনো অসুবিধা নাই। মানে আপনি স্ক্যান্ডেল নিয়ে, কালাম নিয়ে কেন করবেন? এমনি সেলিনা হায়াৎ আইভী নিয়ে একটা ইয়ে আছে, মিশ্র প্রতিক্রিয়া আছে। অনেকে মনে করছেন যে যদি সব একইভাবে বিচার করে করা হয়, সেলিনা হায়াৎ আইভী পালাননি, সবাই পালাই গেছেন, মসজিদের ইমাম থেকে শুরু করে একদম হাসিনা পর্যন্ত। সেখানে সেলিনা হায়াৎ আইভী তার নিজ বাসভবনে ছিলেন, তার মানে তার এটা নিজের প্রতি যথেষ্ট কনফিডেন্স ছিল। এই অবস্থায় তাকে না, গ্রেফতার করা ঠিক হলো কিনা? আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, কারণ এটা তো হাইপোথিসিস বলতে পারেন, এটা তো আচ্ছা। তিনি আমাকে কানে 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 বলেননি। কিন্তু আমার কাছে মনে হয় যে আব্দুল হালিম যে প্রক্রিয়ায় গেছেন, সেই বার্তা হয়তো তার কাছেও গেছে। এটা হতে পারে, আমি জানি না ঠিক, এটা হতে পারে। কিন্তু তিনি হয়তো একটু কনফিডেন্ট ছিলেন যে আমাকে হয়তো গ্রেপ্তার করবে না, কিংবা গ্রেপ্তার করলে জামিন পাবে, কিংবা লং রানে ওই যে বললাম যে ক্লিন ইমেজের কিছু লোক তারা চায় দলটাকে নেতৃত্ব দেওয়ার, একেবারেই তো আওয়ামী লীগের লোক নাই। সেক্ষেত্রে হয়তো সে চিন্তা করছিলেন একটা ফিলিংস থাকলে থাকতেও পারে, কারণ সে তো তার বাপের আমল থেকে আওয়ামী লীগের রাজনীতি করে, এবং তার বাপও কিন্তু বেশ দৃঢ় চিত্তের মানুষ ছিল, যতটুকু আমি জানি। সেক্ষেত্রে তার ভিতরে এই দৃঢ়চিত্তটা থাকতে পারে, এবং সে যখন গ্রেপ্তার করে ফাইনালি, এবং তখন সে কিছু বয়ান রাখছে, কিছু বক্তব্য রেখেছে, তাতে তার একটা দৃঢ়তা পাওয়া যায়। সেটা সে রাখতে পারে, থাকতে পারে। এটা আমার কাছে খুবই, কিন্তু বার্তা তার কাছে গিয়েছিল, এতে কোনো সন্দেহ নাই। কেননা আলটিমেটলি ওই যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে কথাটা বলে, এটা আমার কাছে মনে হয় খুব বেশি বলার প্রয়োজন নাই। কেননা আপনি যদি প্ল্যাটফর্মই না থাকে, দাঁড়াবে কোথায়? আপনি এত কিছু করতেছে, আওয়ামী লীগ কোথায়? আপনি ইনফ্যাক্ট ওই হিসাবে, মানে সে হয়তো জানতো কিন্তু জাননি। জি, তার সমীকরণটা কি টানবেন? মানে এই আন্দোলনের মধ্যে থেকে কি আওয়ামী লীগ নিষিদ্ধের একটি প্রক্রিয়া কি বাস্তবায়িত হবে? কারণ আমার যতটুকু মনে হচ্ছে যে ডক্টর ইউনূস সরকার চাচ্ছেন যে এটা সর্বদলীয় ভাবে সিদ্ধান্ত হোক। আপনার কাছে মনে হয় কি সেটা সফল হবে? না, এখানে তো ধরেন বিএনপি একটা বড় দল, তার একটা ওপিনিয়নের ব্যাপার আছে। কারণ এ পর্যন্ত আমরা যদি দেখি যে আপনার জুলাই আন্দোলন, যে সনদটা হওয়ার কথা ছিল, সেটায় হুম, বিএনপি রাজি হয়নি বলেই হয়নি। রাষ্ট্রপতিকে অপসারণের ক্ষেত্রে বিএনপি বলছে হুম, সাংবিধানিক সংকট হবে, সে কারণে হয়নি। সেই হিসাবে সরকার তো আমি দেখি বিএনপি কে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে, দেয় না যে তা কিন্তু নয়। আবার নির্বাচনের ব্যাপারে দেখা করে বলছে ডিসেম্বরের মধ্যে, উনি বলছেন ডিসেম্বর থেকে, এখন মনে হয় মোটামুটি রমজানের আগেই নির্বাচনটা হবে। সেক্ষেত্রে বিএনপি প্রতি যথেষ্ট গুরুত্ব এই সরকার দিচ্ছে। পাশাপাশি বিএনপিও দাবি করছে যে সরকারকে কোঅপারেশন করতেছে। তো এখন একটা কথা পরিষ্কার, যে মানে বাংলাদেশে দলীয়ভাবে বিএনপির চিন্তা কি, জামাতের চিন্তা কি, সেটা ভিন্ন কথা। কিন্তু এর বাইরে এমন কোন দল লোক নাই যে আওয়ামী লীগ ফার্দার দেশে ফিরে ক্ষমতায় যাক, অন্তত হাসিনা গংদের মতো মানুষের নেতৃত্বে, এটা চায় না। এটা চায় না মানেই যে বিএনপি যে বলছে যে জনগণ সিদ্ধান্ত নিবে, তাহলে বিএনপির হিসাব করা উচিত এই, যে তারা বাদে বাকি সবাই মোটামুটি ইউনাইটেড হয়ে গেছে, যে এই আওয়ামী লীগের সামনে পুনর্বাসনটা চায় না, বা আওয়ামী লীগ সহ ইনক্লুসিভ নির্বাচন চায় না। সেক্ষেত্রে অবশ্যই বিএনপির মতো বড় দলের একটা ভূমিকার মানে দরকার, এবং তার ওপিনিয়নটা আমাদের জানা দরকার। নয়তো একটা একটা সময় প্রশ্নবিদ্ধ হতে পারে তাদের আজকের চিন্তা ভাবনা বা তাদের নীরবতা। কেন বলছি? এই যে মার্চ টু ঢাকা নাহিদরা করছে, আমি আবারও বলছি, নাহিদরা কিন্তু ওই ওপেন হয়ে গেছে। মানে যারা প্রোগ্রামে ছিল, প্রজেক্টে ছিল জুলাই আন্দোলনের, তার থেকে দৃশ্যমান 5, 7, 10, 20টা লোক হয়েছে। কিন্তু 5, 7, 10, 20টা বা 50টা লোকে কিন্তু এই কাজগুলো করেনি। মার্চ টু ঢাকা যখন বলতেছে উইথ এ ভেরি স্ট্রং কনফিডেন্স, সুতরাং আবার যদি একটা সংকট হয়, এবং সেক্ষেত্রে যদি সত্যি সত্যি সরকারকে চাপে পড়ে আওয়ামী লীগ নিষিদ্ধ হয় কিংবা করে ফেলতে বাধ্য হয়, সে কিন্তু কিন্তু আবার ক্রেডিট চলে যাবে এই ছাত্রদের কাছে বা এই আন্দোলনের কাছে। সুতরাং আমার কাছে মনে হয় গ্রেটার ইন্টারেস্ট ফর দ্য নেশন এর স্বার্থে ছাত্রদের সাথে
ছাত্রদেরকে গুরুত্ব প্রদান করে। কেননা আজকে বেগম খালেদা জিয়া যে ইমেজ নিয়ে, প্রধানমন্ত্রীর মতো ইমেজ নিয়ে বিদেশে চিকিৎসার জন্য গেলেন, এয়ারপোর্ট ক্রস করলেন, আবার আসার পর যে সংবর্ধনা যেভাবে এসে ঢুকলেন, এটার পিছনে কিন্তু আন্দোলন সব দলের থাকুক, কিন্তু টার্নিং পয়েন্ট এই ছাত্ররা করেছিল বলেই আজকে এই জায়গাটায় উনি এসেছেন, আমরা যে যত কথাই বলি না কেন। সেক্ষেত্রে অন্তত এই কৃতজ্ঞতা বোধ থেকেও একটা ওপিনিয়ন দেওয়া দরকার। আর ডেড হর্স, আপনি আওয়ামী লীগের নেতৃত্ব সুপার সংকটে, যত কথাই বলেন, আমরা যদি খালেদা দিয়ে এবং তারি দিয়ে বাদ দেই, এই দুজনকে বাদ দিলেই কিন্তু বিএনপির রাঘব বলের অভাব নাই, লাগামহীন বক্তব্য দেওয়ার লোকেরও অভাব নাই। অর্থাৎ এরা কর্ণধার। তো এইরকম কর্ণধার যদি থাকে এবং তারা যদি নেতৃত্ব দেন, আজকে আওয়ামী লীগের কোনো কর্ণধার নাই, সুতরাং তাদের পিছনে থাকা, তাদের ক্লিনিংয়ের লোকরে অ্যাকোমোডেট করার চিন্তা ভাবনাটা সবটাই আমার কাছে মনে হয় বিএনপির জন্য নেতিবাচক হচ্ছে। সুতরাং আমি বেগম খালেদা জিয়ার কাছে নিবেদন করব যে আপনি গণতন্ত্রের প্রতীক হিসাবে আপনি লাগামহীন কথাবার্তা থেকে তাদেরকে বিরত রাখান, এবং আপনার যে দলের এখন পর্যন্ত ইমেজ, আপনার নির্দ্বিধায় নির্বাচনে জয়লাভ করবেন। সুতরাং কোনো ফাঁদে আপনারা পা দিবেন না, আপনারা সুন্দর করে নেতৃত্ব দেন, আপনি নির্বাচন করার দিকে এগিয়ে যান, দেশটাকে সঠিক পথে পরিচালনা করার বাসনা রাখেন। জি, অনেক ধন্যবাদ। দর্শক শুনছিলেন সাম্প্রতিক একেবারেই যেটা ঘটছে, চলমান যে ঘটনা, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এবং সেটাকে কেন্দ্র করে নানা রকম যে পরিস্থিতি, সেই পরিস্থিতির একটা চুলচেরা বিশ্লেষণ শুনলেন। দর্শক, আবারও নিশ্চয়ই অন্য কোনো পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।